আসসালামু আলাইকুম, আমি তোমাদের গালিব ভাইয়া। ওমাস টিউটোরিয়াল থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসের ব্যবস্থা করছিল অনেকগুলা। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কমার্সের জন্য হিসাব বিজ্ঞানের সেকেন্ড অধ্যায়, যেটার নাম লেনদেন লেনদেন দিয়ে শুরু করব। আসলে কথা না বাড়ে শুরু করি। তাহলে এখানে দেখতেছি হিসাব বিজ্ঞানের যেগুলো তোমাদের জন্য বেশি প্রয়োজনীয়, হ্যাঁ, যেমন লেনদেনের ধারণা। লেনদেনের ধারণা আসলে কি? লেনদেনটা কি? লেনদেন কি কোনো কিছু আদান প্রদান করা? তোমরা কি পরীক্ষা এটা লিখে আসবা শুধু? না, লেনদেনের আলাদা একটা বৈশিষ্ট্য ধারণা আছে, বা কাকে মানে সংজ্ঞা আছে আর কি। যেমন ধরো লেনদেন কাকে বলে? ধরো তুমি একটা দোকানে গেলে, দোকানে গিয়ে আমাকে তুমি বলতেছো দোকানদারকে আমাকে 1 কেজি চিনি দেন। হ্যাঁ, 1 কেজি চিনির দাম হচ্ছে 130 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমাকে দোকানদার দিল, তার বদলে তুমি যে টাকাটা দিলা, এটার মাধ্যমে একটা কি সৃষ্টি হয়েছে? একটা আদান প্রদান বা সেবা আদান প্রদান সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে তোমারও টাকা গেছে এবং ও টাকাটা গ্রহণ করছে। তাইলে আমরা বলতে পারি লেনদেন হলো সেবা আদান প্রদান করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তনকে লেনদেন বলে। হ্যাঁ, লেনদেন হলো সেবা আদান প্রদান করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তনকে লেনদেন বলে। তাইলে দেখো, লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, লেনদেনের বৈশিষ্ট্য বলতে যেমন ধরো অর্থের অঙ্ক পরিমাপযোগ্যতা হইতে হবে, আর্থিক অবস্থা পরিবর্তন হইতে হবে, দ্বৈত সত্য হইতে হবে, সম্পূর্ণ স্বতন্ত্র হইতে হবে, এবং দৃশ্যমান হইতে হবে, এবং একটা ঐতিহাসিক ঘটনা থাকতে হবে। আর সবশেষে হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। তাহলে আমরা আসি সেকেন্ডটাতে, হিসাব লেনদেন কিভাবে চিনবো আমরা? লেনদেন আসলে কি মানে কিভাবে চিনবো আমরা? যেমন ধরো অর্থের অঙ্ক পরিমাপযোগ্যতা থাকতে হবে। যেমন ধরো তুমি যদি একটা পণ্য কিনো, হ্যাঁ, পণ্য কেনার মধ্যে হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হইতে হবে। এর আগে চলো আর একটা লেনদেনের বৈশিষ্ট্যের আগে একটা কথা জানি। যেমন হচ্ছে যে সব ঘটনা লেনদেন নয়, কিন্তু সব লেনদেন ঘটনা। এটার দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝাচ্ছে তোমরা যে ইনসিডেন্টে ঘটুক, যে ঘটনাটা ঘটুক, কিন্তু সেটা কিন্তু লেনদেন না, কিন্তু সব লেনদেন ঘটনা। যেমন ধরো তোমার একটা প্রতিষ্ঠানে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে একজন ম্যানেজার মারা গেছে। ধরো একটা ম্যানেজার মারা গেছে, হ্যাঁ, মারা যাওয়ার পর এটা হচ্ছে ওর নিজের ক্ষতি। একটা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে না, অবশ্যই ক্ষতি হবে না। কিন্তু ধরো তোমার প্রতিষ্ঠানে 20,000 টাকার পণ্য পুড়ে গেছে। 20,000 টাকার পণ্য লিখিল 20,000 টাকার পণ্য পুড়ে গেছে। তুমি ইনভেস্ট করছো, এখানের মধ্যে 20,000 টাকা পুড়ে গেছে। 20,000 টাকা পুড়ে গেছে, তাহলে এটাই হচ্ছে তোমার থেকে একটা ক্ষতি হয়ে গেছে। তাহলে এটা একটা ঘটনা। হ্যাঁ, দেখো, এটা একটা ঘটনা, মারা যাওয়ার ঘটনা একটা, এটার ঘটনা একটা। এটা আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে না কারো, তোমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করতেছে না। সুতরাং আবার এখানে দেখতেছি 20,000 টাকার পণ্য পুড়ে গেছে তোমাদের। যেমন 20,000 টাকা পণ্য পুড়ে গেছে, প্রতিষ্ঠানে আগুন লাগে। এরপর আসো আবার এই জিনিসটা তোমাদের থেকে পরীক্ষায় আসতে পারে, হয়তো পরীক্ষায় আসবে।
সেটা যে কোনো পরীক্ষায় আসবে। এরপরে হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা। অর্থের অঙ্ক পরিমাপযোগ্যতা। যেমন অর্থের অঙ্ক পরিমাপযোগ্যতা হচ্ছে যে ধরো তুমি তোমার প্রতিষ্ঠানের মধ্যে একটা ইনভেস্ট করছো, অর্থের অঙ্ক, ওইটা অর্থের অঙ্ক পরিমাপযোগ্যতা হইতে হবে। এই যেমন তোমাদেরকে এই ধারণাটা দিলাম, হ্যাঁ, এ ধরো তুমি কোনো কিছু ইনভেস্ট ছাড়া তুমি, যেমন ধরো এখানে একটা ঘটনা ঘটছে, এটা কোনো অর্থনৈতিক পরিমাপযোগ্যতা হয়েছে? কোনো প্রকার অর্থনৈতিক পরিমাপযোগ্যতা হয় নাই। তাহলে এটা অবশ্যই অর্থনৈতিক পরিমাপযোগ্যতা হইতে হবে। যেমন তুমি একটা ব্যবসা শুরু করার আগে কি করছো? ইনভেস্ট করছো টাকা। এই টাকা ইনভেস্ট করাটাই হচ্ছে অর্থনৈতিক পরিমাপযোগ্যতা। ধরো তুমি একটা ব্যবসা খুলছো, যেমন ধরো তুমি কিছু পেন্সিল নিয়ে শুরু করছো তোমার ব্যবসা। ধরো তুমি 500টা পেন্সিল নিয়ে শুরু করছো, 500টি পেন্সিল নিয়ে শুরু করছো ইনভেস্ট, 500টা পেন্সিল নিয়ে শুরু করছো, সেটাই হচ্ছে অর্থনৈতিক পরিমাপযোগ্যতা। তারপরে এরপর আসো, আরেকটা আছে আর্থিক অবস্থা পরিবর্তন। আর্থিক অবস্থা পরিবর্তনটা অবশ্যই হইতে হবে, কারণ দেখো যেমন তুমি একটা প্রতিষ্ঠানে গেলা, ওইখানের মধ্যে তুমি 1 কেজি চিনি, তোমাদেরকে যেটা প্রথমে বললাম 1 কেজি চিনি কিনলা। 1 কেজি চিনি কেনার মাধ্যমে তোমার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, ওর আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তোমার টাকা চলে গেছে ওর কাছে, ওর পণ্য তোমার কাছে আসছে, এর মাধ্যমে হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, দুইটা সত্তা থাকবে, অবশ্যই দুইটা সত্তা থাকবে। যেমন তোমাদেরকে তো বলছি, একটা গেছে একটা নামছে, মানে একটা বাড়ছে একটা কমছে। যেমন ধরো একটা হিসাব লিখলাম আমি, লাইক কি, নগদে ক্রয় 1000 টাকা। তাহলে নগদে ক্রয় করার মাধ্যমে নগদ টাকা বাড়ছে, নগদ টাকা কমছে, ক্রয় হিসাব ডেবিট এটা বাড়ছে, এবং নগদ হিসাব ক্রেডিট, এখানে নগদ টাকা কমছে। হ্যাঁ, ডেবিট ক্রেডিটটা পরে আসবো আমরা, সমস্যা নাই। আর এখন শুধু বুঝে রাখো যে নগদে ক্রয় করার মাধ্যমে ক্রয় হিসাবটা বাড়ছে, নগদ টাকা কমছে। তাইলে তোমাদের যে প্রতিষ্ঠান থেকে কিনছো, হ্যাঁ, ওর টাকা বাড়ছে, সাথে ও ক্রয়টা বাড়ছে, এবং তোমার থেকে নগদ টাকা চলে গেছে। তার জন্য এটা হচ্ছে একটা দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ হইতে হবে একটা হিসাবের, হ্যাঁ, এই হিসাবটা দুইটা আলাদা সত্তা। মানে ধরো কি বলে, তুমি এখানে দুইটা সত্তা স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, দুই রকম হইতে হবে হিসাব। যেমন ধরো ক্রয় হিসাব লিখলে একটা, নগদ হিসাব লিখলে একটা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র বলতে বোঝাচ্ছে একটা থেকে একদম সম্পূর্ণ আলাদা হইতে হবে। যেমন ক্রয় হিসাবটা আলাদা, নগদ হিসাবটা আলাদা, নগদ টাকাটাও আলাদা। নগদ হিসাব বললেও সমস্যা নাই, যেহেতু তোমাদের নগদান হিসাবটাই বেশি বলতে হবে, বা নগদ হিসাব বা নগদান হিসাব। হ্যাঁ, এরপর হচ্ছে দৃশ্যমানতা। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রের পরে হচ্ছে দৃশ্যমানতা। যেমন ধরো তোমাদের একটা পণ্যের দৃশ্যমানতা মানে বোঝাচ্ছে একটা পণ্য দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে। যেমন ধরো দৃশ্যমানতা হচ্ছে যে তুমি একটা আসবাবপত্র ক্রয় করছো, হ্যাঁ, আসবাবপত্র ক্রয় করছো কত হাজার টাকা? 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, আসবাবপত্রটাকে দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু আবার আসতেছে আসবাবপত্রের অবচয় কত? 5,000 টাকা। এখন আসো, অবচয়টা মানে কি? একটা আসবাবপত্র কি সবসময় একদম, মানে ধরো তুমি একটা নিছো, কি বলে, এই গাছের আলমারি নিছো, আলমারিটা কি সবসময়, ধরো তুমি নিছো, এটা লিখি,
আলমারির ক্রয় কত হাজার টাকা দিয়ে? ধরো 35,000 টাকা দিয়ে আলমারি ক্রয়। আলমারি ক্রয় 35,000 টাকা। ধরো এটা 5 বছর, যে 5 বছর পরে গিয়ে এটা একটু ক্ষয় হওয়া শুরু করছে। এটাকে এই যে আলমারিটা ক্রয় করার 5 বছর পর যে ক্ষয়টা হচ্ছে, ওইটারও একটা দাম আছে। ওইটা কিন্তু তখন আসবাবপত্রের মানে আসবাবপত্রের যে অবচয়টা থাকবে, তো যেখানে ছিলাম আসবাবপত্রের অবচয় 5,000 টাকা, আলমারি ক্রয় 35,000 টাকা। ধরো তুমি আলমারি একটা কিনছো 35,000 টাকা দিয়ে, কিন্তু 5 বছর পর গিয়ে কি আলমারিটার একদম সেম টু সেম রং করছো? ধরো, আচ্ছা ধরো এটা হচ্ছে একটা কাঠের আলমারি। তোমাদেরকে এভাবে করে বুঝালে তোমরা বুঝবে। কাঠের আলমারি, ওটা ধরো তুমি কি 5 বছর পর এখন যেরকম ছিল 5 বছর পর কি তেমন থাকবে? অবশ্যই থাকবে না, কারণ এটার একটা ক্ষয় শুরু হয়, মানে ক্ষয়। তো ওইটার ক্ষয় থেকে যে হিসাবটা শুরু হয় ওইটাকে বলে আসবাবপত্র অবচয়। তাহলে ধরো তোমার ওইটা আসলে কিভাবে বলবো তোমাদেরকে, এটা বেসিক ধারণা দিতে হবে আরো ভালো করে। ইনশাল্লাহ তোমাদেরকে বেসিক ধারণা দিয়ে ফেলবো। এরপর আসতেছে ঐতিহাসিক ঘটনা, যেটা এক একটা হিসাবের এক একটা ঐতিহাসিক ঘটনা থাকতে হবে। যেমন ধরো অনাদায় পাওনা সঞ্চিতি। অনাদায় পাওনা সঞ্চিতি, হ্যাঁ। অনাদায় পাওনা সঞ্চিতির মধ্যে হচ্ছে যে ধরো তুমি একটা কাউকে বাকিতে টাকা দিলা বা বাকিতে একটা পণ্য দিলা, পণ্যর টাকাটা তুমি অনেক দিন পাচ্ছ না, মানে অনেক দিন হয়েছে পাচ্ছ না, কিন্তু তুমি একটা হিসাব খুলে রাখছো, যেটার নাম হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে এরকম এই যে ঘটনাটা ঘটতেছে, তোমাকে যে টাকা পাচ্ছ না, হ্যাঁ, এটাই হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা। এরপরে হিসাব সমীকরণের বিস্তার। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার হচ্ছে যে, যেমন একটা তোমাদের এখানে একটা মেইন জিনিস হচ্ছে এটা, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। হ্যাঁ, এল প্লাস ও ই বলতে এটা কি বোঝাচ্ছে? এ দিয়ে বোঝাচ্ছে সম্পদ, হ্যাঁ, সম্পদ। এরপর এল দিয়ে বোঝাচ্ছে দায়, এরপর ই দিয়ে বোঝাচ্ছে মালিকানা সত্য। তাহলে এই হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করার জন্য এই সমীকরণটা লাগবে। এটাই হচ্ছে হিসাব সমীকরণ। এখন হিসাব সমীকরণের আলাদা একটা ধারণা আছে, সেটা তোমাদেরকে এখন দিব ইনশাল্লাহ। তাহলে এই সমীকরণটার মাধ্যমে আমরা জানবো কোনো ঘটনার লেনদেন কিনা, এ প্লাস ও এর মাধ্যমে। তাহলে এরপরে হচ্ছে আর তো কিছু নাই এই লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে কিছু নেই। এবার আসল লেনদেন চিহ্নিতকরণের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে আছে। যেমন ধরো লেনদেন চিহ্নিতকরণ কিভাবে করবে, কোনো আসলে এগুলো মুছি আগে। যেমন ধরো লেনদেন, কোনো ঘটনা লেনদেন কিনা, কোনো ঘটনা লেনদেন কিনা চিহ্নিতকরণ। হ্যাঁ, এখন তোমরা বিস্তারিত সবগুলো বুঝবা। যেমন ধরো 50,000 টাকা মূলধন আনয়ন, হ্যাঁ, এই যে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে কি করছে? মূলধন আনছে। মূলধন আনার ফলে একটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটছে। যেমন তোমাদের এখানে নগদ টাকা বাড়ছে,
আবার আরেক দিকে মালিকানা সত্ত্ব বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। মালিকানা সত্ত্ব বাড়ছে, তাইলে নগদ টাকা বাড়ার ফলে একদিকে একটা বাড়ছে হচ্ছে যে এই সম্পদের দিকে টাকা বাড়ছে, আর দিকে মালিকের মূলধনটা আসছে। তাহলে এরপর হচ্ছে আরেকটা লেনদেন দেখি আমরা। এরপর আরেকটা হিসাব দেখি আমরা। জনাব হাসানকে 20,000 টাকায় নিয়োগ করা হলো। এখানে কি নিয়োগ করার ফলে কি কোনো প্রকার লেনদেনের ঘটনা ঘটছে? অবশ্যই লেনদেনের ঘটনা নেই, তাহলে এটা লেনদেন নয়। কারণ এখানে কোনো আর্থিক অবস্থারও পরিবর্তন হয় নাই, এবং আর কোনো মানে কোনো লেনদেনও হয়নি। নিয়োগ করার ফলে জনাব হাসানকে 20,000 টাকা নিয়োগ করা হলো, তাহলে নিয়োগ করার ফলে যেহেতু আর্থিক অবস্থা কোনো পরিবর্তন ঘটে নাই, তাহলে এটা লেনদেন নয়। তোমরা হয়তো বুঝতেছো। এরপরে তোমাদের বইয়ে আরো অনেকগুলো আছে, যেমন উদাহরণ আমি বলি তোমাদের জন্য। লেনদেন চিহ্নিতকরণের কতগুলো উদাহরণ আছে, লেনদেন কি নাই। তোমরা আসলে করবা এইভাবে, আমি তো তোমাদের শর্টকাট দেখাইছি, তোমরা করবা এইভাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, এই পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি কোন ঘটনাটি লেনদেন আবার কোনটি লেনদেন নয় চিহ্নিত করো। তাহলে তোমরা এভাবে করবা। এরপরে ধরো লেনদেনের কোনটি লেনদেন নয় কোনটি লেনদেন, এটা বের করতে বলছিলাম না? হ্যাঁ, তাহলে তোমরা এভাবে করে করবা। যেমন তোমাদেরকে হিসাবের এন্ট্রি দিল 50,000 টাকার একটা নং, এটা এখানে হচ্ছে লেনদেন কিনা, এরপর এখানে হচ্ছে যে কারণ সহ ব্যাখ্যা করবা, প্রথমে ধরো দিল 1, তোমাদের বই থেকে করাচ্ছি যেহেতু এটা লিখতে হবে না। যেমন লিখছে 50,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। হ্যাঁ, তাহলে ব্যবসা আরম্ভ করার ফলে কি, এটা হচ্ছে লেনদেন, অবশ্যই লেনদেন। কারণ তোমার এখানে কারণটা লিখবা কি জন্য হয়েছে। কারণ হচ্ছে আমি লিখতেছি না, সময় নষ্ট করে তো লাভ নাই। নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। এই যে তোমাদের যে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসাটা আরম্ভ করছে, ফলে একটা লেনদেনের সৃষ্টি হয়েছে। লেনদেনটার ফলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, যেমন একটা পক্ষ বাড়ছে, যেমন মূলধনও বাড়ছে, তোমার নগদ টাকাও আসছে, মানে প্রতিষ্ঠানের মধ্যে। আবার 2 নম্বরে দেখো, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। নগদে 15,000 টাকা পণ্য ক্রয় করার মাধ্যমে হচ্ছে যে তোমার প্রতিষ্ঠানে খরচও পাচ্ছে, আবার নগদ অর্থ হ্রাস হয়েছে, তাইলে এটাও লেনদেন। হ্যাঁ, এটাও লেনদেন। সুতরাং তোমরা এইভাবে আস্তে 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 করবা। যেমন আবার 4 নম্বরে লিখছে 8,000 টাকার পণ্য ফরমাইশ প্রদান। তাহলে পণ্য ফরমাইশ প্রদানের মাধ্যমে কোনো প্রকার লেনদেন হয় নাই। কেন দেখো আমি বলি, পণ্য ফরমাইশ প্রদান করার মাধ্যমে পণ্য ক্রয় করা বুঝায়নি, এটা হচ্ছে বুঝাইছে শুধু আদেশ দিছে, এখনো কোনো রকম কেনা বেচা বা কোনো প্রকার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে নাই, কোনো প্রকার টাকার আদান প্রদান হয় নাই, তাহলে এটা হচ্ছে লেনদেন নয়। এভাবে করে কারণগুলো সুন্দর করে তোমরা তোমাদের নিজেদের মতো লিখতে পারবে, বইয়ের মতো লিখতে পারবে, সমস্যা নেই।
এরপর আসো হিসাব সমীকরণের আরো কিছু জানতে হবে, যেমন দাঁড়া, এটা আগে মুছতে হবে। সমীকরণে আরো কিছু বুঝতে হইলে প্রথমে হচ্ছে যে এই আবার এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা সম্পর্কে আবার জানতে হবে। যেমন এ দিয়ে অ্যাসেটস, এল দিয়ে লাইবিলিটিস, এটা হচ্ছে সম্পদ। এল দিয়ে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, এবং ও ই দিয়ে হচ্ছে মালিকানা সত্য বোঝাচ্ছে, এই ইকুইটি। মালিকের সত্য বা মালিকানা সত্য। হ্যাঁ, তাহলে সম্পদ বলতে আমরা তো সবাই বুঝি, যেটা ধরো তোমাদের মালিকের কাছ থেকে, মালিকের প্রতিষ্ঠানের মধ্যে লাগে সম্পদ, এটা অবশ্যই লাগবে। তারপরে লাইবিলিটিস হচ্ছে দায়। লাইবিলিটিস দায় হচ্ছে আর্থিক দায়বদ্ধতা। ব্যবসার আর্থিক দায়বদ্ধতা হচ্ছে, যেমন ধরো এটা তুমি কারো থেকে কোনো প্রথম ব্যবসায় শুরু করা হলো কি দিয়ে, ক্রয় করছো, ক্রয় হিসাব, সরি, ব্যবসার জন্য ক্রয় 10,000 টাকার। ব্যবসার জন্য ক্রয় 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ক্রয় করছো, এটা তুমি ধরো তোমার থেকে প্রথমের দিকে এই তুমি কারো থেকে কোনো একটা ঋণ নিছো, যেমন ধরো তুমি ব্যবসার জন্য ক্রয় করবা, তোমার থেকে টাকা নাই, তুমি কারো থেকে ধার নিছো। যেমন ধার নেওয়ার ফলে যে আর্থিক দায়বদ্ধতাটা সৃষ্টি হবে তোমার থেকে, এটা অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন দায়টা পরিশোধ করার মাধ্যমে পরে তোমার তুমি যে দায়টা নিচ্ছ, এটার ফলে তোমার প্রতিষ্ঠানের টাকাও আসতেছে, তুমি পণ্য ক্রয় করতে পারতেছো, তুমি অন্যান্য কাজও করতে পারবে ব্যবসার, শুধু ব্যবসার, কিন্তু নিজের জন্য নিলে এটা কিন্তু ব্যবসা আসবে না আবার। তাহলে দায় তো বুঝছো, দায় হচ্ছে যে তুমি ধরো কারো থেকে কোনো টাকা নিছো, মানে কোনো প্রকার টাকা নিছো, যেমন কোনো কিছু ক্রয় করার জন্য, ধরো তোমার থেকে তুমি প্রতিষ্ঠানের জন্য চিনি ক্রয় করছো। হ্যাঁ, প্রতিষ্ঠানের জন্য চিনি ক্রয় করার ফলে একটা আর্থিক দায়বদ্ধতা সৃষ্টি হয়েছে। তাহলে সেই দায়টাকে বলতেছে লাইবিলিটিস বা দায়। এবং ওই হচ্ছে মালিকানা সত্য। আবার লাইবিলিটিস হচ্ছে যে তৃতীয় পক্ষের দাবি। তৃতীয় পক্ষের দাবি বলতে কি বোঝাই? তৃতীয় পক্ষের দাবি হচ্ছে যে ধরো তুমি যার থেকে নিছো টাকাটা, ওই যে টাকাটা যে নিছো ওইটাই হচ্ছে তৃতীয় দাবি। এরপর হচ্ছে মালিকানা সত্য। মালিকানা সত্যের মধ্যে হচ্ছে যে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যাহা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য। তো আমাদের থেকে এত কিছু লাগবে না। মালিকানা সত্য হচ্ছে যে মালিক যে মূলধনটা আনছে, মানে মূলধনটা আনার ফলে, হ্যাঁ, যে মূলধনটা আনার পর মানে মালিকের যে দাবিটা, ধরো তুমি আছে মূলধন আনছে যে কত টাকার, ধরো 5,000 টাকার মূলধন আনছে। এই মূলধন এই মালিকের যে দায়, মানে মালিকের যে দাবিটা থাকবে তাকেই বলতেছে মালিকানা সত্য। তাহলে মালিক যে মূলধনটা আনছে, এই যে দাবিটা করছে, ওর যে দাবি, এটা হচ্ছে মালিকানা সত্য নামে পরিচিত বা ওই। এরপর আসো হিসাব সমীকরণের এখানে এটা বর্ধিত করলে, ধরো আমি বলি, এখানে তো সবকিছু বোঝানো শেষ, ও ই, তারপরে এল, লাইবিলিটিস, এগুলো তো বোঝানো মোটামুটি শেষ। এরপর হচ্ছে যে এটার মধ্যে আরো কিছু হিসাব আছে, যেমন ধরো আছে কি
সি, তারপরে আরেকটা আছে আর, এরপরে আছে ইএক্স, তারপর আছে ডি। হ্যাঁ, এগুলো দ্বারা কি বোঝাই? সি হচ্ছে ক্যাপিটাল, সি হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ। এরপর ইএক্স হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস। এবার ডি ধারা হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস। আর ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, যেটা মেইন একদম, মানে ধরো এটা ফেলা দিলেও ক্যাপিটালটা তোমার থেকে অবশ্যই লাগবে, ক্যাপিটাল মানে মূলধনটা অবশ্যই লাগবে। রেভিনিউ, রেভিনিউটা কি? রেভিনিউটা হচ্ছে আয়। তোমার ব্যবসার মধ্যে যে আয়টা হবে, তুমি কোনো কোনো পণ্য বিক্রয় করার পরে, তোমার প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য বিক্রয় করার পরে যে আয়টা হবে সেটাকে বলতেছি রেভিনিউ। এবার এক্সপেন্সেস, এক্সপেন্সেস হচ্ছে যে খরচ বা ব্যয়, খরচ বা ব্যয়, খরচ বা ব্যয় বলতে বোঝাচ্ছে ধর তুমি একটা অন্য প্রতিষ্ঠান থেকে একটা পণ্য ক্রয় করলা, ধরো তুমি ব্যবসার জন্য তোমার পণ্য ক্রয় করছো কত টাকার, ধরো 10,000 টাকার পণ্য ক্রয় করছো। তো ক্রয় করার পরে যে ব্যয়টা সৃষ্টি হয়েছে সেটাকে বলতেছে এখানে এক্সপেন্সেস বা খরচ বা ব্যয়। আবার ড্রয়িংস, ড্রয়িংস কি? ড্রয়িংস হচ্ছে উত্তোলন। আচ্ছা আসো, উত্তোলন কি? হ্যাঁ, উত্তোলন কি? ধরো তুমি তোমার প্রয়োজনে ব্যবসা থেকে কিছু টাকা নিছ তোমার কাজের জন্য, নিজের জন্য, মানে ধরো তোমার স্কুলের টাকা দিতে হচ্ছে, এখন তুমি তোমার পকেট থেকে দিচ্ছ। তাহলে এই যে তুমি ব্যবসার টাকা, সরি তুমি পকেট থেকে দিচ্ছ না, তুমি এটা ব্যবসা থেকে দিচ্ছ। তো সুতরাং ব্যবসার উত্তোলন করার ফলে খরচ বৃদ্ধি পায়, এই খরচটা বেড়ে যাচ্ছে, ব্যবসার মধ্যে খরচটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে যে আর্থিক দায়বদ্ধতা, মানে যে খরচটা সৃষ্টি হচ্ছে তাকে উত্তোলন বলা হয়। উত্তোলনটা আমি তোমাদেরকে আরো বুঝিয়ে দিব, সমস্যা নাই। উত্তোলনটা যদি বুঝে না থাকো তাহলে আসো, এরপরে আমরা একটা চার্ট লিখি। যেমন ধরো কোনো সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন ধরো মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন ধরো মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে না? হ্যাঁ, বাড়বে। যেমন ধরো তুমি একটা মূলধন নিয়ে আসছো, মূলধন নিয়ে আসছো কত হাজার টাকা? 50,000 টাকার মূলধন, মূলধন 50,000 টাকা আনয়ন। হ্যাঁ, মূলধন 50,000 টাকা আনয়ন। তো মূলধন আনার ফলে তোমার যে নগদ টাকাটাও বাড়ছে, আবার মালিকানা সত্ত্বটাও বাড়ছে। এটার মধ্যে দাঁড়াও একটু, এক হাত লেগে গেছে। তো ধরো তোমার মূলধন আনার ফলে যে তোমার মোট সম্পদ বা মোট নগদ টাকাটা বাড়ছে এবং মালিকানা সত্ত্ব বাড়ছে, এটাই বোঝাচ্ছে। তারপর আবার মোট সম্পদ কমলে মোট মালিকানা সত্ত্ব কমবে। মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে। তাহলে দেখো, মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে। যেমন ধরো তুমি কি করছো, ক্রয় করছো 10,000 টাকার কোনো কিছু, ক্রয় করছো 10,000 টাকায়।
তাহলে ক্রয় করার ফলে তোমার থেকে নগদ টাকাও চলে যাবে আর ক্রয়ও মাইনাস হবে। ধরো তোমার টাকাও গেল, মূলধন থেকেও টাকা যাবে, নিজের নগদ টাকাও যাবে। সুতরাং এটাকে বলতেছে মানে মোট সম্পদ কমলে মোট দায় এবং মালিকানা সত্ত্ব কমবে। আমি ধরো তোমাদেরকে মোট দায়টা বোঝাচ্ছি না এত বেশি, মোট দায়টা একটু পরে বলতেছি। তাহলে আসো, এরপর আসো হচ্ছে যে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। যেমন ধরো একটা সম্পদ কমছে, তোমাদেরকে উদাহরণ দিতে হবে এটা। দাঁড়াও তোমাদেরকে দিচ্ছি ধারণাটা। ধরো মোট সম্পদ কই, মোট সম্পদ বাড়লে মোট সম্পদ কমবে। তাহলে এটার সংজ্ঞা কি? মোট সম্পদ বাড়লে মোট সম্পদ কমবে। মোট সম্পদ বাড়ার মাধ্যমে ধরো তুমি একটা কি করছো, তুমি কাউকে দিছো, কি বলে, তুমি কাউকে একটা জিনিস বাকিতে দিছো, বাকিতে বিক্রয় কত, বাকিতে বিক্রি হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা তো হ্যাঁ, ধরো দাঁড়াও তোমাদেরকে এটা দিলে বুঝবা না। হচ্ছে যে নগদ আসবাবপত্র ক্রয়, নগদ আসবাবপত্র ক্রয় না বিক্রয়, হ্যাঁ ক্রয় হচ্ছে 1 লাখ টাকায়। তোমাদের বই থেকে দিছি, সমস্যা নেই, তোমরা বুঝতে আরো সুবিধা হবে। নগদ আসবাবপত্র ক্রয় করার মাধ্যমে তোমাদের নগদ সম্পদ বাড়ে নাই, তোমাদের আসবাবপত্র বাড়ছে। আসবাবপত্র তো একটা সম্পদ, হচ্ছে একটা সম্পদ। আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র আসছে তোমার প্রতিষ্ঠানে, এরপর নগদ টাকা চলে গেছে, তুমি যে ক্রয় করছো এটার নগদ সম্পদ কমছে, এটা বাড়ছে। নগদ আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্রের সম্পদ বাড়ছে, নগদ সম্পদ কমছে। তাহলে এরপর হচ্ছে আবার যে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে, ধরো মালিকানা সত্ত্ব বাড়ছে, যেমন মালিকানা সত্ত্ব বাড়ছে না, মালিকানা সত্ত্ব ধর মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করছে, এটা আমি আর লিখতেছি না। এটার ফলে হচ্ছে দায় হ্রাস হয়েছে। যেমন দায় হ্রাস বলতে কি মানে, তোমাদের এল সমান এল প্লাস ওই বললাম না, এখানে এল মানে দায় কমছে। আবার আরেকটাতে হচ্ছে তোমার মূলধনটা বাড়ছে, মূলধন জায়গাটা থেকে মূলধন বৃদ্ধি পেয়েছে। এরপর হচ্ছে বাকিতে এরপর কি, মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। যেমন মালিকানা সত্ত্ব বাড়লে, ধরো তুমি তোমার পাওনাদার, তুমি কোন একটা কিছু বাকিতে ক্রয় করছো, বাকিতে ক্রয় করার পরে তুমি আবার এটা মানে বাকিতে ক্রয় করার ফলে তোমার নগদ মালিকানা সত্ত্ব থেকে মূলধন থেকে মালিকানা সত্ত্ব খরচ হয়েছে, আবার পাওনাদার থেকে দায়টা বৃদ্ধি পেয়েছে। যেমন দায়, তুমি যে টাকাটা নিছো ওইটা ধরো 7,000 টাকা তুমি নিছো, 7,000 টাকা পণ্য ক্রয়, মানে বাকিতে পণ্য ক্রয় করছো, এটা বাকিতে 7,000 টাকার পণ্য ক্রয়। তার মানে হচ্ছে তোমার থেকে ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব বা খরচ হয়ে গেছে, মালিকানা সত্ত্ব থেকে টাকা চলে গেছে এবং বাকির খাতে টাকাটা বাড়ছে। সুতরাং এটাই হচ্ছে যে তোমাদের এই চারটায় মনে রাখতে হবে, যে তোমাদের যে চারটা
মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে। এই 5টা জিনিস তোমাদের থেকে মাথায় অবশ্যই রাখতে হবে। এরপর আসো আমরা চলে যাই হিসাব সমীকরণ কিরকম হবে। হিসাব সমীকরণটা আসলে আরেকটা ক্লাসের মাধ্যমে নেওয়া যেতে পারে, সমস্যা নেই। আর তাও তোমাদেরকে একটা বেসিক ধারণা দিই। আমি জাস্ট 2টা দিয়ে বুঝাই দিব তোমাদেরকে হার্ট থেকে। তাহলে এখানে লিখবো তারিখ উদ্বৃত্ত, এরপর সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব না সত্য। এখানের মধ্যে আবার একটা প্লাস হবে, প্লাস। তাহলে তোমরা হিসাব সমীকরণটা করার সময় এখানে তারিখটা লিখবা। এখানে কি কি হবে? এখানে হবে নগদ, দেনাদার, আর একটা হচ্ছে কি যন্ত্রপাতি। এবার দায়ের মধ্যে ধরো এখানে একটা দিলে হবে, একটা এন্ট্রি দিলে হবে পাওনাদার, আর এখানে হচ্ছে যে মালিকানা সত্ত্ব করে কিছু লিখতে হবে না, মালিকানা সত্ত্ব পুরো একটা। তাহলে ধরো এখানে লিখছে কি আইন পেশায় 50,000 টাকা মূলধন বিনিয়োগ করা হলো। তাহলে মূলধন বিনিয়োগ করার ফলে তোমার নগদ টাকা আসছে, হ্যাঁ নগদ টাকা 50,000 টাকা, 50,000 টাকা নগদ টাকা আসছে। এবার মালিকানা সত্ত্ব আসবে, মালিকানা সত্ত্বের মধ্যে 50,000 টাকা। এরপর এখানে আবার উদ্বৃত্তটা লিখবা। তারিখ কত? তারিখ হচ্ছে যে এখানে তারিখের মধ্যে লিখবা 2017 জানুয়ারি 1। তাহলে মূলধন আনয়নের ফলে তোমার নগদ টাকাও যেমন বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বে মূলধন বিনিয়োগ করার ফলে মূলধনও বৃদ্ধি পেয়েছে। এরপর আরেকটা আসো, আর 2টা ঘুরাচ্ছি আমি। এখানে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। জানুয়ারি 2 এখানে জানু 2 লিখবে আর কি। তাহলে অফিস ভাড়া পরিশোধ করার মাধ্যমে আবার এখানে লিখবো 50,000 উদ্বৃত্তের ঘরে, এখানে লিখবো 50,000 টাকা। তাহলে অফিস ভাড়া পরিশোধ করছে কত? 3,000 টাকা। ফলে এখান থেকে তোমার নগদ টাকা চলে যাবে, আবার যেটা ব্যয় হয়েছে 3,000 টাকা বেতন অফিস ভাড়া পরিশোধ করার ফলে এখানের মধ্যেও কমে যাবে। তাহলে 2টার মধ্যে কমে 47,000 টাকা, আবার এখানে 47,000 টাকা। এভাবে আস্তে আস্তে প্লাস মাইনাস করে তোমরা যদি এই সমীকরণটা মিলাইতে পারো লাস্টে এসে ধরো তোমরা এখানে এসে সুন্দর করে মিলাবা। এখানে ধরো 47,000 টাকা আসলো, এখানে 47,000 টাকা আসবে। অবশ্যই L প্লাস ও এটা হইতেই হবে, না হলে তোমাদের সমীকরণ মিলবেও না, তোমাদের হিসাবটা তোমরা বুঝবেও না, মানে শেষ করতে পারবে না। এরপর আসো ব্যবসায়ের লেনদেনের উৎস বিভিন্ন দলিল। হ্যাঁ, দলিলের মধ্যে চালান আছে, যেটা হচ্ছে যে চালান হচ্ছে যে তুমি যে পণ্য ক্রয় বিক্রয় করছো এটার একটা দলিল।
হ্যাঁ, তোমাদের এগুলো এখন এত বেশি জরুরি প্রয়োজন নাই। চালানটা আসবে তোমাদের, বেশিরভাগ ক্যাশ মেমোটা আসবে, ডেবিট নোট ক্রেডিট নোটটা আসবে। ভাউচার তেমন একটা আসে না। চালান, তাইলে চালানটা কিভাবে প্রস্তুত করা হয়? বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন পণ্যের পূর্ণ বিবরণ সম্বলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করে। যেমন চালান, বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে তখন ক্রেতাকে একটা মানে একটা দলিল দেয় যে এটা এখানের মধ্যে লেখা থাকে আপনার মানে এই পণ্যটা আপনার কাছে দেয়া হলো বা এরকম টাইপস আর কি। যেমন ধরো আমি তোমাদেরকে দেখাই, চালানটা হচ্ছে এরকম, কিন্তু বইয়ে আছে অবশ্য। চালানটার মধ্যে এখানে ধরো আমার নাম দিছে গালিব ট্রেডার্স, হ্যাঁ গালিব ট্রেডার্স এর মধ্যে হচ্ছে এখানে চালান নাম্বার থাকবে, চালান নং যত ওইখানে উপরে লেখা থাকবে তোমাদের প্রশ্নের উপরে যদি চালানটা আসে। ক্রেতার নাম দিতে হবে, তারপরে ঠিকানা দিতে হবে, তারপরে এখানে সুন্দর করে লিখতে হবে চালান, তারপরে এদিকে তারিখ দিতে হবে। এরপরে এখানের মধ্যে হচ্ছে মেন কাঙ্ক্ষিত জিনিসটা লিখতে হবে। এখানে ধরো একটা পণ্য ক্রয় করছো, এখানে হচ্ছে দর, এখানে হচ্ছে পরিমাণ, এরপর এখানে হচ্ছে টাকার পরিমাণ, টাকা লিখলেও হবে, টাকা। ধরো তুমি একটা চাল কয় কেজি, 20 কেজি 50 কেজি চাল কিনলা। হ্যাঁ, 50 কেজি চাল কিনছো, কত টাকা? 40 টাকা ধরে চাল কিনছো। তো এই জিনিসটা এখানে লিখে রাখবা। এটা তোমরা সমস্যা না, তোমাদেরকে এরপরের বার আর সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে, টেনশন নিও না। এখন আপাতত এমনি দেখে রাখো, এটা হচ্ছে যে বেসিক ধারণা, তো তোমাদের জন্য এত বেশি এটা লাগতেছে না। পরের ক্লাসে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব এটা। এখানে টাকাটা কথায় লিখবা, এটা অঙ্ক করার মাধ্যমে বুঝে যাবে তোমরা। আবার বিক্রয় শর্ত, এখানের মধ্যে বিক্রয় শর্তের মধ্যে 2-10, তারপরে 2-10 নেট 30 এরকম লেখা থাকবে। এরপরে আবার এখানে আছে, ধরো এখানে একটু মুস্তফা একটু বড় করি, এখানে লিখবে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে লিখবা এখানে কোনো প্রকার ভুল হয়েছে কিনা, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এবার এখানে হচ্ছে বিক্রেতার সাইন, স্বাক্ষর। তোমাদেরকে ভাউচার, এরপর ক্যাশ মেমো এবং ডেবিট নোট এগুলো পরের ক্লাসে বুঝাই দেওয়া হবে। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।